আচ্ছা, এই টিমটাই আমাকে তারা ভালোবাসে না কেন? আমি কি মানুষ না? আমার কি অনুভূতি নেই? আমার কি বেড়াতে যেতে ইচ্ছে করে না? আমার একটু শাস্তি ইচ্ছে করে না? আমার কি কষ্ট হয় না? আমার কি তাদের মতো জীবনটা উপভোগ করতে পারবো না? না, পারবো না, কারণ আমি এটিম। আমার বাবা মা নেই, আমার কেউ নেই। এটিমদের কোনো আশা করতে নেই, তাদের অনুভূতি থাকতে নেই। এই সমাজে তাদের কোনো মূল্য নেই, কারণ তারা এটি। সকাল সকাল আমার গায়ে পানি পড়া চমকে উঠি, সেই সাথে আমার বুকের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল। কয়েকদিন যাবৎ বুকের ব্যথাটা একটু বেশি হচ্ছে। সামনে তাকিয়ে দেখি আব্রাহান ভাইয়া। কিরে, তোর সাহস দেখে আমি অবাক হই। তুই জানিস আমি প্রতিদিন সকালে তোর হাতের তৈরি কফি খাই, আর তুই কফি না বানিয়ে ঘুমাচ্ছিস। সরি, আমার ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি কফি বানিয়ে আনছি, আপনি একটু অপেক্ষা করেন বলে তাড়াহুড়ো করে খাট থেকে নামতে প্লাজোর সাথে পা বেঁধে পড়ে গেলাম। আমার পড়ে যাওয়া দেখে তিনি বিরক্ত হয়ে বলেন, ঠিক মতো হাঁটা চলা করতে পারিস না? আব্রাহান ভাইয়ের কথা শুনে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। আমার কান্না দেখে তিনি আবার বলে উঠলেন, রাস্তার মেয়ের মতো শুধু ঢং করতে পারিস, আর একটু কিছু হলেই শুধু চোখের জল ফেলা ছাড়া আর কি পারিস? যত সব ন্যাকামি, বলে রুম থেকে বের হয়ে যায়। এদিকে তার যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি। আব্রাহান ভাইয়ের জন্য কফি বানিয়ে তার রুমে গেলাম। হঠাৎ তিনি বললেন, তোর মধ্যে কি ম্যানার্স নেই? কারো রুমে ঢুকতে হলে তার পারমিশন নিতে হয়, সব ভুলে গেছিস নাকি? সরি, আমার ভুল হয়ে গেছে, আসলে তাড়াহুড়ে। আমি যেই না রুম থেকে বের হয়ে যাব অমনি পেছন থেকে তিনি আমাকে বেঁকে উঠলেন। তোকে কি যেতে বলেছি? পিছন ফিরে তাকাতে তিনি বলে উঠলেন, ওয়াশরুমে আমার জামা কাপড় ভিজিয়ে রাখা আছে, ধুয়ে ছাদে শুকাতে দিয়ে আয়। তার কথা মতো তার ওয়াশরুমে গিয়ে তার জামা কাপড় সব ধুয়ে ছাদে শুকাতে দিয়ে আসলাম। আমার রুমে এসে শুয়ে পড়লাম। কাল রাত থেকে ঝড় আব্রাহাম ভাইয়ের জামা কাপড় ধুয়ে গিয়ে আমি ভিজে গেছি। তারপর থেকে জ্বরটা বেড়ে গেছে। জ্বরের ঘরে সব ঘোলাটা দেখছি, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। আমার মায়ের কথা মনে পড়ছে। ছোটবেলা মা যেমন মাথায় হাত বুলিয়ে দিত ঘুম পাড়ানিকে। ইস, আমার যদি মা বেঁচে থাকতো তাহলে নিশ্চয় আমার এই অবস্থা আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিত, আমার জন্য অস্থির হয়ে যেত। ছোটবেলার মতো বাবা আমার পছন্দের খাবার নিয়ে এসে খাইয়ে দিত। প্রতিদিন সকালে আমাকে নিয়ে হাঁটতে যেত, প্রতি সপ্তাহে রেস্টুরেন্টে খেতে নিয়ে যেত। আর এখন বছরে একদিনও বাইরে খেতে যাওয়া হয় না। আমার প্রতি সপ্তাহে রেস্টুরেন্টে খেতে যাওয়া হয় না, আমাকে সবাই অবহেলা করে। কি, তারা তো ঠিকই বেড়াতে যাচ্ছে, রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, কি আমাকে তো সাথে নেয় না তারা? আমার বাবা মা থাকলে আমাকে এত মানুষের কটু কথা শুনতে হতো না, আমাকে কারো বাড়িতে আশ্রিত হয়ে থাকতে হতো না। আমার বাবা মা থাকলে আমি আর 5টা মানুষের মতো জীবনযাপন করতে পারতাম। আমি এটিম না হলেও আমার জন্য আমার বাবা মা চিন্তা করতো, আমাকে খুব ভালোবাসতো, আমাকে আদর করতো। আমার মা থাকলে আমাকে বুকে নিয়ে ঘুমাতো, আমার বাবা থাকলে কি আমাকে ফুচকা আইসক্রিম খাওয়াতে নিয়ে যেত। যখন দেখি ছোট ছোট ছেলেমেয়েরা তাদের মা বাবার সাথে ঘুরতে যায়, তখন আমার বুক ফেটে কান্না আসে। তখন কোনো বাচ্চাকে দেখি মা বাবার সাথে স্কুলে যাচ্ছে, তখন মনে হয় আমার বাবা মা থাকলে বুঝি আমাকে এমন করে ঘুরতে নিয়ে যেত, আমাকে স্কুলে পৌঁছে দিত। বুকের ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আমার তো বাবা মা নেই, আমার এমন করে কখনো ঘোরা হবে না, আমাকে কেউ স্কুলে পৌঁছে দিবে না। মাঝে মাঝে আমার খুব কান্না পায়। আমার যদি বাবা মা থাকতো তাহলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহ হয়তো আমার ভালোর জন্য আমাকে এটিম করে দিয়েছে। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম। বড় মামিটাকে আমার ঘুম ভেঙে যায়। আমি চোখ বন্ধ করে আছি, মাথা ব্যথা এখনও করছে, পুরো শরীর ব্যথা আর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বড় মামি আমার মাথায় হাত দিতেই চমকে উঠলেন। আমার শরীর তখন ঝড়ে পুড়ে যাচ্ছে। আমি বড় মামিকে বললাম, বড় মামি আমাকে একটু পানি খাইয়ে দাও, আমার গলাটা না শুকিয়ে কাঠ হয়ে গেছে। বড় মামি আমার কথা শুনে আমাকে তুলে বসাতে গিয়ে আমার পিঠে হাত দিতে আমি করে উঠি।
আমার শব্দ করাতে বড় মামি অবাক হয়ে যায়। তিনি আমাকে বলেন, কি হয়েছে রে মা তোর পিঠে? আমি হাত দিতে তুই করে উঠলি। কিছু না মামি, বাদ দাও, তুমি আমাকে পানি খাও। কিছু না মানে কি হয়েছে বল? বললাম তো কিছু হয়নি। কিছু হয়নি? বড় মামি যখন জিজ্ঞেস করলো আমার কি হয়েছে, তখন আমার বুক ফেটে কান্না আসছে। কোনো রকম কান্না গেলে বসে আছি। তুমি যাও পানি দাও। সত্যি তো কিছু হয়নি। দিচ্ছি বলে বড় মামি আমাকে পানি খাইয়ে রুম থেকে বের হয়ে যায়। আমি বিছানায় শুয়ে পিঠে ব্যথা টনটন করছে। আমি কান্না আটকানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতে পারছি না কান্না থামাতে। আজ মায়ের কথা খুব মনে পড়ছে। মায়ের গন্ধ শুঁকতে ইচ্ছে করছে। ছোটবেলায় যেমন মায়ের কোলে থাকলে মায়ের শরীর থেকে মামা গন্ধ পেতাম, বড় মামি আমার জন্য ঝাল ঝাল নুডলস রান্না করে এনে আমার মাথায় হাত বুলে দিতে দিতে বললেন, ওর তো মা, দেখ তোর জন্য ঝাল ঝাল নুডলস রান্না করে এনেছি, এটা খেয়ে দেখ তোর ভালো লাগবে, বলেই আমাকে খাইয়ে দিতে থাকলেন। আমি বড় মামিকে বলে উঠলাম, জানো মামি, তোমার শরীর থেকে আমি মামা গন্ধ পাই। আজ তুমি প্লিজ রাতে আমার সাথে থেকো। আজ না আমার মা বাবার কথা খুব মনে পড়ছে। রাতে বড় মামি আমার সাথে ছিল, আমার মাথায় বিলি কেটে দিয়েছিল। বড় মামি গা থেকে মামা গন্ধ পাচ্ছি, বড় মামিকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবরাম ভাইয়ের জন্য কফি বানাতে তার রুমে দরজা নক করলাম। আসবো ভাইয়া? ভিতর থেকে বলে উঠলেন, আয় ভিতরে। রুমের ভিতরে ঢুকে দেখলাম তিনি আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। মানুষটা যাই পরে তাকে তাতেই সুন্দর লাগে। ফর্সা শরীর, সাদা শার্ট, কালো প্যান্ট, কালো রঙের ব্লেজার, চুলগুলো জেল দিয়ে সেট করা। তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। আমাকে দেখা বাদ দিয়ে আমার কফিটা দে। নেন আপনার কফি। কফি দিয়ে তার রুম থেকে বের হয়ে গেলাম। আজ আমার পরীক্ষা। এখন বাজে 8টা। আব্রাহাম ভাই ভার্সিটির জন্য রেডি হয়ে বের হয়ে যায়। আমি ওপর থেকে তার চলে যাওয়া দেখছি। মনে মনে বলি, ইস, মানুষটা অনেক সুন্দর। আমার জ্বর, তাই গোসল করলাম না। স্কুল ড্রেস পরে দেখি হয়ে গেছে। নিচে নেমে আসতেই বড় মামি আমার কপালে হাত দিয়ে দেখলেন আমার জ্বর আছে কি নাই। বড় মামি থেকে রিক্সা ভাড়া টাকা নিয়ে স্কুলে যাওয়ার জন্য বের হয়ে গেলাম। বাড়ি থেকে বের হয়ে হাঁটতে লাগলাম। রিক্সা ভাড়ার টাকা খরচ না করে হেঁটে হেঁটে স্কুলে যায়। আব্রাহম ভাইয়ের বাড়ি থেকে 10 মিনিট হাঁটলেই আমার বেস্ট ফ্রেন্ড আহির বাড়ি। আমি হেঁটে আহির বাড়ি পর্যন্ত আসি। এখান থেকে আমি আর আহি এক রিক্সা যাওয়া আসা করি। যাওয়ার ভাড়া আমি দিই আর আসার ভাড়া আহি দেয়। তার জন্য আমার টাকা বেঁচে যায়। আহির বাড়ির সামনে যেতে দেখি আহি রিক্সা নিয়ে আমার জন্য ওয়েট করছে। আমি যেতেই এক হাত বাড়িয়ে দেয় আমার দিকে। আহির হাত ধরে রিক্সায় উঠে বসি। আমার হাত ধরে আহি বলে ওঠে, দোস্ত, পরীক্ষা প্রিপারেশন কেমন? ভালো না রে আরু। কেন, তোর বাড়িতে কি আবার কিছু হয়েছে নাকি? আরে না, সেরকম কিছু না। কেমন কিছু সেটা ভালো করে জানি। বাদ দে সেসব কথা। আচ্ছা তুই বল, তোর পরীক্ষা প্রিপারেশন কেমন? মোটামুটি। আমার খুব ভয় লাগছে রে। কেন, তোর কি হয়েছে? ভয় লাগছে কেন? আমার কেমন যেন নার্ভাস লাগছে। আমার যদি পরীক্ষা খারাপ হয়? ধুর পাগল, বেশি টেনশন করছিস, তার জন্য এমন মনে হচ্ছে। আরও নানান কথা বলতে বলতে স্কুলে পৌঁছে গেছি। আমার ক্লাসে এসে বসতে স্যার এসে আমাদের খাতা দেয়। প্রশ্নপত্র পেতেই আমার চোখ ছানা পড়া। কি দেখছি, আব্রাহাম ভাইয়া যা পড়িয়েছে তাই আসছে পরীক্ষায়। পরীক্ষা দিয়ে বাইরে বেরোতেই পিছন থেকে জড়িয়ে ধরে আহি। আমার ক্ষত জায়গা লাগা আমার মুখ থেকে আর শব্দ বের হয়। আহি আমাকে ছেড়ে দিয়ে আমার পেছন থেকে সামনে এসে বলে, তোর কি হয়েছে বল? কিছু হয়নি। তুই বলবি কি হয়েছে? রাগে দাঁতের সাথে দাঁত চেপে কথাটা বলে উঠলেন। আহি রাগ দেখে আমি একে একে সব কিছু জানিয়ে দিলাম। নুসরাত আপুর এঙ্গেজমেন্টের দিন থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে। আমার কথা শুনে আহি রাগে গজগজ করতে করতে বলে, এই আব্রাহনের সাহস কী করে হয় তোকে মারার? তোর সমস্ত খরচ বহন করে সে, মানলাম, কিন্তু তাই বলে অমানুষের মতো মারবে নাকি? সে একজন শিক্ষিত মানুষ হয়ে এমন আচরণ করে কেন? আর তো ওই কুটমি মামিকে আমি কোনো দিন গলা চিপে
ধরব। শালির হাত আর মুখ চলে না। তুই হয়ে সহ্য করছিস, আমি হলে তার গলা চিপে ধরতাম। তোর মামা কি দেখে জি পাগল হয়ে গেছিল। চল তুই আমার সাথে ফার্মেসি থেকে বলে আমার হাত ধরে টেনে রিকশায় উঠালেন। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি আহির দিকে। আজ থেকে 10 বছর আগে মানুষটার সাথে আমার পরিচয়। ও না থাকলে আমার কি যে হতো। আমার না বলা কথাগুলো কেমন করে যেন বুঝে যায় সে। আহির রাগ দেখে আমার আজ থেকে প্রায় 10 বছর আগের কথা মনে পড়ে গেল।